হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চলো আমরা এখন শুরু করছি ক্লাস 10 এর জিওগ্রাফি চ্যাপ্টার 4, দ্যাট ইজ এগ্রিকালচার। এই চ্যাপ্টারটা তোমাদের ফাইনাল এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেই জন্য এই চ্যাপ্টার থেকে তোমরা কোশ্চেন পাবেই পাবে, একদম কনফার্ম, গ্যারান্টেড, অ্যাসিওরড। তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে যদি তোমরা তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলায় যদি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তোমরা এমনিই লিখতে পারবে। সেই জন্যই কিন্তু আমি আজকে এটা শুরু করছি। চ্যাপ্টারটা খুব ভালো করে মন দিয়ে শুনবে, তোমাদের বই না পড়লেও চলবে। একদম আমি পুরো বাংলায় তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে এগ্রিকালচার। আচ্ছা, তো এগ্রিকালচার এই যে শব্দটা, এটা শুনলেই তোমাদের মনে চলে আসে এই তো একটা ধান ক্ষেত, মাঠ, এক্সেট্রা এক্সেট্রা। তো সেই কারণে এইটার থেকে একটু সরে আসতে হবে। তোমরা ক্লাস 10 বুঝতেই পারছো। আচ্ছা, একটা জিনিস তোমাদের না বললেই নয়, আমাকে উৎসাহ দেওয়ার জন্য অ্যাটলিস্ট তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে আমার চ্যানেল দেখছো, কিন্তু অনেকে সাবস্ক্রাইব করোনি। তো সেই জন্য এটা আমাকে উৎসাহ দেওয়ার জন্য অ্যাটলিস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন কি লাগছে, কোথায় অসুবিধা হচ্ছে। ঠিক আছে? চলো আমরা শুরু করছি এগ্রিকালচার। দেখো, প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ এগ্রিকালচার। এগ্রিকালচারটা কিন্তু আমাদের দেশের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর এগ্রিকালচার মিনস ন্যাচারালি প্রোডাকশন অফ ক্রপস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিম্যাল রেয়ারিং, বি রেয়ারিং, এক্সেট্রা এক্সেট্রা। তো আমাদের কান্ট্রির মোর দেন 2/3 পপুলেশন কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এনগেজড ইন এগ্রিকালচার সিস্টেম। সেই জন্য আমাদের এই এগ্রিকালচার চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এবং এই এগ্রিকালচারটাকে আমরা বলি ইট ইজ এ প্রাইমারি অ্যাক্টিভিটি। এগ্রিকালচারটা আমাদের কাছে একটা প্রাইমারি অ্যাক্টিভিটি। কারণ কি, এটা নেচার বেসড ওয়ার্ক এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। যে ফার্মিং করছে, যে পোলট্রি ফার্মিং করছে, যে ফিশারিজ করছে, যে সেরিকালচার করছে, অল দিস আর দ্য পার্টস অফ এগ্রিকালচার। তো সেই জন্য আমরা এই এগ্রিকালচারকে দেখতে পাই আমাদের ডোমেস্টিক সেক্টরে যেমন সাপ্লাই করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তারা র মেটেরিয়াল সাপ্লাই করছে। তো এইভাবে আমরা এখন এই ফার্মিংটাকে অ্যানালাইসিস করব আমাদের কান্ট্রিতে কত ধরনের ফার্মিং চলে। প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং। তো এই প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিংটা কি? একদম ভেরি সিম্পল জিনিস। এইটাকে বলা হয় যে স্ল্যাশ অ্যান্ড বার্ন মেথড। স্ল্যাশ অ্যান্ড বার্ন মেথড জিনিসটা কি? দেখো, আমরা এই যে এখানে লিখে রেখেছি স্ল্যাশ অ্যান্ড বার্ন মেথড। এইটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে আমরা একটা জঙ্গল ছিল, ধরো এখানে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটাকে আমরা এই পুরো এলাকাটা আমরা পুড়িয়ে দিলাম। পুড়িয়ে দিয়ে এখানে যে গাছগুলো ছিল আমরা সেগুলো সব পুড়িয়ে ছাই করে দিলাম। দিয়ে এইবার এইখানে আমরা এগ্রিকালচার শুরু করছি। এইখানে এগ্রিকালচার শুরু করছি। এইটাকে বলা হচ্ছে যে স্ল্যাশ অ্যান্ড বার্ন মেথড বা প্রিমিটিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার। অর্থাৎ তারা নেচার থেকেই ন্যাচারাল ফার্টিলিটিটা তুলে নেয় আরকি। সেই জন্য আরকি। এখানে কি, আর ছোট, ছোট জায়গার মধ্যে কাজকর্ম করে, হ্যাঁ? করে নিয়ে তারা হচ্ছে যে সেখানে ফার্টিলিটি নষ্ট হয়ে গেলে তারা মুভ করে আরেকটা জায়গাতে। সেখানে গিয়ে তারা আবার ফার্মিং করতে শুরু করে। তাহলে এইভাবে একটা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে। এটা কিন্তু পুরোনো আমলে চলতো। শুধু ইন্ডিয়াতে না, ওয়ার্ল্ডের ভ্যারাইটিস পার্টস এ আমরা এটাকে দেখতে পেতাম আরকি। এখনো কিছু, কিছু জায়গায় দেখতে পাই আমরা। ইন্ডিয়ারও কিছু, কিছু জায়গা, ব্যাকওয়ার্ড জায়গাতে আমরা দেখতে পাই। তো সেইজন্যে এর ইম্পোর্টেন্স টা কিন্তু আমরা একদম মিনিমাইজ করতে পারব না। হলো? এবার আমরা কোথায় দেখতে পাই? দেখো, এই যে এটাকে কিন্তু আমরা ঝুমিং নাম দিয়েও চলছি। ঝুমিং। ঝুমিংটা ভিন্ন, ভিন্ন জায়গায় ভিন্ন, ভিন্ন নামে চলছে। যেমন ধরো এই যে মিল্পা ইন মেক্সিকো অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা। সেরকম কনুকো কোথায় বলছে? ভেনিজুয়েলা। রোকা ব্রাজিলে বলছে। এরকম ভিন্ন, ভিন্ন জায়গায় ভিন্ন, ভিন্ন নাম দেওয়া হচ্ছে। সেরকম আমাদের দেশেও ইন্ডিয়াতেও কিছু, কিছু জায়গাতে হচ্ছে। যেমন বিওয়ার অর ধৈয়া, এইটা বলছে লোকাল ল্যাঙ্গুয়েজে মধ্যপ্রদেশে। সেরকম পদু বা পেন্ডা, এটা আন্ধ্রপ্রদেশে বলছে। সেরকম
পামাদাবি বা কোনাম, এগুলো সব উড়িষ্যাতে বলা হচ্ছে। এরকম ভিন্ন, ভিন্ন জায়গাতে এগুলো ভিন্ন, ভিন্ন নামে ইউজ করা হয়। তো আমি তোমাদেরকে যেটা বলবো, ডেফিনিটলি এই নামগুলোকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু মুশকিল আছে। কিসের জন্য? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ। এমন তোমরা এখন শুনতে বলা যায় কোনো ব্যাপার না। কিন্তু যখন এই ৪ টা অপশন দিয়ে দিবে না, তখন টাফ হয়ে যাবে। সেজন্য বলছি এটাকে কিন্তু ভালো করে মনে রাখতেই হবে। তোমাদের বইতে স্পষ্ট করে দেওয়া আছে এটা। এরপরে আমরা আসছি সেকেন্ড টাইপ, এটাকে বলছে ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং। এটা কোথায় করব আমরা? এখানে যেখানে হাই পপুলেশন, ল্যান্ডের উপর প্রেশার অনেক বেশি, যেখানে পপুলেশনটা খুব হাই, ল্যান্ডের উপর প্রেশার অনেক বেশি পড়ছে, সেইখানে আমরা লেবার ইন্টেনসিভ ফার্মিংটা করব। সেখানে হায়ার ডোজেস অফ বায়োকেমিক্যাল ইনপুটস দিব, আমরা ইরিগেশন দিব, এই যাতে কিনা আমরা হায়ার প্রোডাক্টিভিটিটাকে এনশিওর করতে পারি। আমাদের অবজেক্টিভটা কি? জাস্ট টু এনশিওর হায়ার প্রোডাক্টিভিটি। পরিষ্কার হলো? থার্ড টাইপটা আসছে হচ্ছে যে কমার্শিয়াল ফার্মিং। এই কমার্শিয়াল ফার্মিংটা কি বলছে? দেখো, এই কমার্শিয়াল ফার্মিং মানে হচ্ছে যে এখানে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ এগ্রিকালচার, একে আমরা এইচওআইভি সিডস দিচ্ছি, সিনথেটিক ফার্টিলাইজার দিচ্ছি, পেস্টিসাইড দিচ্ছি, ইনসেক্টিসাইড দিচ্ছি, যাতে কিনা হায়ার প্রোডাক্টিভিটি এনশিওর করতে পারি। এই ডিগ্রি অফ কমার্শিয়ালাইজেশন এগ্রিকালচার ভ্যারিজ ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, কোনো একটা জায়গায় হয়তো টি প্লান্টেশন কমার্শিয়াল ওয়েতে হচ্ছে, আবার কোনো একটা জায়গায় রাইস বা হুইট, সেটাও আবার কমার্শিয়াল ফার্মিং হতে পারে। যেমন ধরো পাঞ্জাব, হরিয়ানা, এইসব জায়গাতে আমরা দেখতে পাই যে কমার্শিয়াল ওয়েতে রাইস, হুইট এই সমস্ত কিন্তু প্রোডাকশন হচ্ছে। সিমিলারলি আমরা দেখতে পাই উড়িষ্যাতে এটা কিন্তু সাবসিস্টেন্স ফার্মিং। তাহলে দেখো একই এই রাইসটা প্রোডাকশন হচ্ছে পাঞ্জাবে কমার্শিয়াল ফার্মিং, আবার উড়িষ্যাতে এসে হয়ে গেল সেটা সাবসিস্টেন্স ফার্মিং। সিমিলারলি আমরা দেখতে পাই যে এই যে প্লান্টেশন, প্লান্টেশন ক্রপস আমরা দেখতে পাই, যেমন ইন্ডিয়া ধরো টি, কফি, রাবার, সুগার, সুগার কেন, ব্যানানা, এগুলো কিন্তু আমাদের কমার্শিয়াল প্লান্টেশন ক্রপস এর মধ্যে আসবে। এগুলো এগুলো কিন্তু আমাদের কমার্শিয়াল ওয়েতেই হচ্ছে। যেমন ধরো চা গাছ লাগানো হলো, চা গাছকে কিন্তু ঝট করে আমরা তুলে ফেলি না, ১৫০, ২০০, ৩০০ বছরে চলে যাচ্ছে। ব্যানানা গাছ একবার হলেই শেষ হয়ে যায়। এটাকে বাদ দিলে কিন্তু আমাদের সবই কিন্তু এরকম করে আমরা এই যে নামগুলো বললাম এগুলো কিন্তু চলছে। যেমন ধরো টি, মোস্টলি আসাম রিজিয়নে হচ্ছে, আর নর্থ বেঙ্গলে হচ্ছে প্রচুর পরিমাণে টি প্লান্টেশন হচ্ছে। টি এস্টেট তোমরা দেখতে পাবে সেখানে। সেখানে খুব সুন্দর ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট হচ্ছে, কমিউনিকেশন সিস্টেমটা খুব ভালো হয়ে গেছে, প্রচুর ইন্ডাস্ট্রিজ বসে গেছে। হ্যাঁ? তো এইভাবে আমরা দেখতে পাই যে একটা পার্টিকুলার জায়গা থেকে আস্তে, আস্তে কিন্তু এই কমার্শিয়াল জিনিসটা উঠে আসে আরকি। হলো? আচ্ছা। তাহলে আমরা ৩ টে টাইপ বললাম। একটা ১ম এ বললাম হচ্ছে যে কি মনে পড়ছে? প্রিমিটিভ, সাবসিস্টেন্স, কমার্শিয়াল। হলো? এইবার আসছি আমরা আমাদের ক্রপিং প্যাটার্ন। এই ইন্ডিয়াতে সারা বছর ধরে ক্রপ তৈরি হচ্ছে। তা সেই অন দি বেসিস অফ দিস আমরা এটাকে কি করছি? ক্রপিং প্যাটার্ন ভাগ করছি। একটাকে নাম দিচ্ছি রবি, একটাকে নাম দিচ্ছি খারিফ, আরেকটার নাম দিচ্ছি জাইদ। তো এখানে এই রবি এই ক্রপসটা কখন লাগানো হচ্ছে, কোথায় কি ধরনের, খারিফ এরকম জানতে হবে আরকি। আমরা রবি ক্রপস মানে মনে রাখবো শীতের ক্রপস। উইন্টারে। এটা অক্টোবর টু ডিসেম্বর প্লান্টেশন করা হচ্ছে, আর এপ্রিল টু জুন এর মধ্যে হারভেস্ট করা হচ্ছে। আর এর মেইন যে ক্রপ যে হুইট, হুইট ছাড়াও আমরা দেখতে পাই বার্লি, পিস, গ্রাম, মাস্টার্ড, এগুলো কিন্তু আমরা দেখতে পাই আরকি। এটা অনেক এরিয়াতেই কিন্তু আমরা এখন তৈরি করছি আরকি। মোস্টলি এই যে হুইট-টুইট তোমরা দেখতে পাবে কোথায়? যে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এইসব জায়গাতে তোমরা এই রবি ক্রপসটা বেশি অনেক দেখতে পাবে আরকি। এর পরের স্টেপটা হচ্ছে খারিফ ক্রপ। খারিফ ক্রপটা কি? তোমরা সবাই জানো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো, রাইস বা প্যাডি। এই প্যাডিটা হচ্ছে আমাদের মেইন ক্রপ। এই সময় কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখি কি, যে যখন আমাদের জুন টু সেপ্টেম্বর মনসুন আসছে, সেই পিরিয়ডটাতে আমরা আমরা এটাকে শো করি। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই পিরিয়ডটাতে আমরা কিন্তু হারভেস্ট করি এই ক্রপসটা। এর সঙ্গে কিন্তু
আমাদের ওয়েস্ট বেঙ্গল না, বিভিন্ন দিকে তৈরি হচ্ছে। যেখানে কটন হওয়া সেখানে কটন হচ্ছে। আমাদের এদিকটা জুটও হচ্ছে কিছুটা পরিমাণে, যে কিছু পালসেস হচ্ছে। এগুলোও কিন্তু সয়াবিন হচ্ছে, গ্রাউন্ড নাট হচ্ছে, সবকিছু কিন্তু এই খারিফ ক্রপসে। এক কথায় মনে রাখবে যে যখন কিনা আমাদের ন্যাচারাল ওয়েতে জুন টু সেপ্টেম্বর আমরা যখন ন্যাচারাল রেইনফলটা পাচ্ছি থ্রু আউট দ্য কান্ট্রি, এইটাকে আমরা ইউজ করার চেষ্টা করি। করে কিন্তু আমরা এই ক্রপটাকে তৈরি করি। এই যে রবি আর খারিফ যেটা বললাম, এর মাঝখানে একটা পিরিয়ড যে গ্যাপ পিরিয়ড থাকে, সেই সময় আমরা তৈরি করি জাইড ক্রপ। এই গ্যাপে কি হয়, ল্যান্ডটাকে রেস্ট দেওয়া হবে, ঠিক আছে, হালকা ফুলকা কিছু করে নেই তাহলেই হয়ে যাবে। যেমন ওয়াটারমেলন, মাস্কমেলন, কিউকাম্বার, ভেজিটেবল বা কিছু ফডার ক্রপ, ফডার মানে পশুখাদ্য, এই সমস্ত আমরা অনেক সময় তৈরি করে নেই। তাহলে এই ৩ টা প্যাটার্ন। আগে বলছিলাম ফার্মিং, তারপর বলছিলাম ক্রপিং প্যাটার্ন। এইবার আসবো আমরা এক এক করে মেজর ক্রপস নিয়ে। এই যে মেজর ক্রপস আমরা বলছি, দেখো আমাদের কান্ট্রিতে কি হচ্ছে না, ল্যান্ড ভ্যারি করছে, অর্থাৎ সয়েল স্ট্রাকচার অ্যান্ড টেক্সচার ভ্যারি করছে, আমাদের ক্লাইমেট ভ্যারি করছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের ক্রপসটাও এরিয়া টু এরিয়া বা রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করছে। তো আমরা আমাদের কান্ট্রির যে মেইন ক্রপস গুলো আছে সেগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশনে আসবো। প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল, দ্যাট ইজ রাইস। কারণ গোটা কান্ট্রিতে আমাদের সবচেয়ে বেশি স্ট্যাপল ক্রপ হচ্ছে, ফলো আপ করি আমরা রাইস। সেই জন্য এই রাইসটাকে আমাদের ভালো করে মনে রাখতে হবে। তো এখানে বলছি কি, এই রাইসটা আমাদের কান্ট্রিতে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার। এটা কিন্তু ওয়ান মার্কসের কোশ্চেন আগে রাখো। সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার কিসের জন্য? আফটার চায়না। চীনের পরেই কিন্তু আমাদের স্থান চলে আসলো। হ্যাঁ, এবার এটা খারিফ ক্রপ। এখানে কি হয়, এখানে হাই টেম্পারেচার দরকার হয়, অ্যাবাভ 25 ডিগ্রি, হাই হিউমিডিটি উইথ অ্যানুয়াল রেনফল অ্যাবাভ 100। অ্যাকচুয়ালি মোস্টলি আমাদের দরকার হয় 100 টু 150 সেন্টিমিটার। আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমরা একটু করে দেখবে, এর উপকার তোমরা পাবেই। একটা পেজে একটা চার্ট করে নেবে। সেই চার্টের মধ্যে কি থাকবে? ধরো ১ নাম্বার একটা ক্রপের নাম দিলে, রাইস। সেইটার টেম্পারেচার কত লাগছে, রেইনফল কত লাগছে, সয়েল কেমন লাগে, কোন এরিয়ায় তৈরি হয়, ব্যাস, আর কিছু লাগবে না। এটা দিয়ে দেখবে তোমাদের অনেক কোশ্চেনস সলভ হয়ে যাচ্ছে। হলো? এবার দেখো আমরা যদি একটু এই যে রাইসটা নিয়ে ডিসকাশন করলাম, আমরা যদি এখন একটু ম্যাপের দিকে তাকাই যে ইন্ডিয়ার কোন, কোন এরিয়ায় এই রাইসটা তৈরি হচ্ছে, তা তোমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। এইটা পড়লে এবার একটু ম্যাপে দেখে নাও। দেখো এখানে এই যে রিজিয়ন গুলো, এটা হচ্ছে মেজর রিজিয়ন, এটা হচ্ছে মেজর রিজিয়ন। আর এইসব জায়গাগুলোতে কিন্তু এই যে এই জায়গাগুলোতে কিন্তু মাইনর রিজিয়ন তৈরি হচ্ছে, এখানে তো হচ্ছে মাইনর। কিন্তু এই ডিপ কালার যেগুলো, সেগুলো হচ্ছে মেজর রিজিয়ন। ন্যাচারালি যেখান দিয়ে যে প্রোডাকশন হবে, তাদের স্ট্যাপল ক্রপ সেটাই হবে। তো এইটা হচ্ছে আমাদের এই ম্যাপ বেস, যদি তোমরা পড়াশোনাটা করো না, তোমাদের মনে রাখতেও অনেক সুবিধে হবে আর কি। হলো? তাহলে মেজর রিজিয়ন অফ রাইস, এইটুকু শুধু মনে রাখতে। তাহলে রাইস কোথায়, কোথায় হচ্ছে, টেম্পারেচার, রেইনফল, সয়েল, রিজিয়ন, ব্যাস, আর কিছু লাগবে না। এবার চলে আসছি আমরা নেক্সট ইম্পর্টেন্ট ক্রপ আফটার রাইস, দ্যাট ইজ হুইট। দেখো এই যে হুইটটা, হুইটকে বলা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিরিয়াল ক্রপ। তার মানে রাইসের পরেই হচ্ছে আমাদের হুইট। এইটা কিন্তু মোস্টলি আমরা দেখতে পাই নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন পার্টস অফ দ্য কান্ট্রি, এখানে তৈরি হচ্ছে। এটা তো রবি ক্রপস, আমি একটু আগেই বললাম। তো এখানে কি দরকার দেখো, মেইন যে বিষয়টা, ব্রাইট সানশাইন লাগবে। কিসের সময়? অ্যাট দ্য টাইপ অফ রাইপনিং। আর ইট রিকোয়ার্স 50 to 75 centimeter annual rainfall evenly distributed, mind it, over the growing season। এমনটা নয় যখন লাগাচ্ছি তখন 75 সেন্টিমিটার বৃষ্টি হয়ে গেল, ব্যাস ওকে তুমি ভাগো এবার। নো, 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 তা হবে না। আস্তে 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 তোমাকে দিতে হবে জলটা। হলো? আচ্ছা, এখানে আমরা যে মেইন জায়গাটায় দেখতে পাই, আমরা যদি রিজিয়ন বেসিস করি, দেখতে পাবো যে গঙ্গা সাতলুজ প্লেন্স যেটা আছে, সেইখান থেকে মোস্টলি নর্থ ওয়েস্ট অ্যান্ড ব্ল্যাক সয়েল রিজিয়ন অফ ডেকান, এইখান থেকে কিন্তু আমাদের
মেজর সয়েল হচ্ছে। এবার যদি আমরা স্টেট ওয়াইজ দেখি, মেইনলি দেখবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পার্টস অফ মধ্যপ্রদেশ, এই জায়গাটাতে কিন্তু আমাদের অনেক বেশি হুইট হয়। আমি যেমন তোমাদেরকে রাইসটা এই যে ম্যাপ বেস বলছিলাম আর কি, এবার যদি হুইটটাকে দেখি, দেখতে পাবে তোমরা এখানে সুন্দরভাবে এই যে দেখো, তোমরা একটু ভালো করে ফলো আপ করো, দেখতে পাবে এই যে জায়গাগুলো, এটা হচ্ছে যে মেজর রিজিয়ান, মেজর হুইট প্রডিউসিং রিজিয়ান। এরপরে আসছে এগুলো হচ্ছে একটু মাইনর, এখানেও খুব মেজর, হ্যাঁ, কিন্তু এদের থেকে একটু কম। যেমন এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, এখানে ওয়েস্ট বেঙ্গলেও হচ্ছে, কিন্তু অনেকটা কম। মানে এই জায়গাগুলো হচ্ছে মেজর রিজিয়ান অফ হুইট প্রোডাকশন। গোটা ভারতবর্ষের মেইন হুইটটা কিন্তু এই জায়গাগুলোতেই হচ্ছে। পরিষ্কার হলো? তা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এবার ভাত, রুটি হয়ে গেল। তো ভাত রুটিটা, হাফ রুটি দিয়ে খাওয়ার তো জিনিস লাগবে। কি লাগবে? ডাল, রাইট, পালসেস। এবার চলে আসি আমরা পালসেস। দেখো, তোমরা তো বাড়িতে জানো যে মুসুরির ডাল, মুগের ডাল, ছোলার ডাল, যদিও তোমরা সবাই সব ডাল খাও না জানি, তো তাও আমাদের ইন্ডিয়াতে ভ্যারাইটিস টাইপ অফ পালসেস প্রোডাকশন হচ্ছে। এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে পালসেস, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ পালসেস অ্যাজ ওয়েল অ্যাজ লার্জেস্ট কনজিউমার। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের দেশে আমরা তো বেশি প্রোডাকশন করছি, কিন্তু পপুলেশন এত বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ পভার্টি, আমরা কিন্তু ডেইলি মাছ, মাংস, ডিম এইসব খেতে পারি না। ফলে অর্ডিনারি পিপলের কাছে কিন্তু রাইস অ্যান্ড ডাল বা পালসেস এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফুড। সে কারণে আমরা লার্জেস্ট প্রডিউসার অ্যাজ ওয়েল অ্যাজ লার্জেস্ট কনজিউমার। হলো? আমরা কিন্তু লার্জেস্ট এক্সপোর্টারও অলসো, মাইন্ড ইট। এটা মনে রাখতে হবে আরকি। আচ্ছা। তো এটা কিন্তু একটা লিগুমিনাস ক্রপ। এই পালসেসটাকে আমরা বলছি লিগুমিনাস ক্রপ। এবং আরহার যে যেটা আছে সেটা কিন্তু সয়েলের ফার্টিলিটিটাকে খুব রিটেইন করতে হেল্প করে। সেজন্য এটা আমরা রোটেশনালি ইউজ করি আরকি। আচ্ছা, মেইন এরিয়া পালসের জন্য মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটকা, এইসব জায়গা দিয়ে কিন্তু আমরা দেখতে পাই মেইনলি পালসেস গুলো হচ্ছে। তো এবার আমরা একটু ম্যাপে দেখে নেই যে পালসেস কোথায় কোথায় হচ্ছে। এই দেখো এই যে ম্যাপটা, এই ম্যাপটা ভালো করে দেখলে দেখতে পাবে যে কোথায় কোথায় আমাদের পালসেস। দেখো টোটাল পালসেস এরিয়া প্রোডাকশন অ্যান্ড ইল্ড, এটা কিন্তু 2016-17 এর রেকর্ড অ্যাজ পার অ্যাভেলেবল ইন বুক আমরা এখানে নিয়ে এসেছি। তো কোন স্টেটে কত পার্সেন্ট তৈরি হচ্ছে এবং সেই স্টেটের র‍্যাংক কত, আমরা কিন্তু এখানটাতে এইভাবে শো করছি। এই যেমন 1, এই যে 2, এই যে 3, এই যে 4, হ্যাঁ? এগুলো কিন্তু আমরা দিচ্ছি আরকি প্রোডাকশন কিরকম হচ্ছে আরকি। লার্জেস্ট প্রোডিউসিং স্টেটস, 10 লার্জেস্ট প্রোডিউসিং স্টেটস আমরা এখানে দেখাচ্ছি। এই যে 1, 2, 3, 4, এই যে এখানে আসলো আমাদের 5, 6, এই স্টেট গুলোতে আমাদের মেজর পালসেস প্রোডাকশন হয়। আর এই কালার গুলো দেখেই তোমরা ন্যাচারালি বুঝতে পারছো ডিফারেন্ট টাইপস অফ, এই যে মুসুরির ডাল বা মুগের ডাল, এরকম সব তোমরা দেখতে পাচ্ছ আরকি। যাই হোক, তাহলে পালসেস তো তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসছি আমি নেক্সট, ফুড ক্রপস আদার দেন গ্রেইনস। মেইন যেটা আসলো সেটা হচ্ছে সুগার কেন। তোমরা খুব ভালো করেই জানো, হ্যাঁ, সুগার কেন সম্পর্কে। তো সুগার কেন কি বলছে কোথায় হয়? না ট্রপিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সাবট্রপিক্যাল ক্রপ, অর্থাৎ ট্রপিক্যাল রিজিয়ন এবং সাবট্রপিক্যাল রিজিয়নে এটা সবচেয়ে বেশি তৈরি হচ্ছে। এখানকার টেম্পারেচার কত লাগবে? 21 to 27 ডিগ্রি সেলসিয়াস। আর অ্যানুয়াল রেইনফল ইন বিটুইন 75 and 100 সেন্টিমিটার হলেই হয়ে যাবে। আর ইন্ডিয়া কিন্তু সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার অফ সুগার কেন, চিনি। বুঝতে পারছো? এজন্য এর একটু ম্যানুয়াল লেবারটা বেশি লাগে হারভেস্টিং এর সময় এবং সোয়িং এর সময় আরকি। হ্যাঁ? ইন্ডিয়া ব্রাজিলের পরেই দাঁড়িয়ে আছে। সবচেয়ে বেশি তৈরি হচ্ছে ব্রাজিলে, তারপরে ইন্ডিয়াতে। তো শুধুমাত্র যে চিনি হয় তা কিন্তু নয়। সুগার, চিনি হচ্ছে, গুড় হচ্ছে, মানে যেটাকে জ্যাগারি বলছে। তো এরকম মোলাসিস, ভ্যারাইটিস টাইপ অফ এগুলো তৈরি হচ্ছে আরকি। তো মেইন এরিয়া কোনটা? মেইনলি তৈরি হচ্ছে সুগারকেন উত্তরপ্রদেশ,
মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, পাঞ্জাব, হরিয়ানা মেজর সুগার কেন প্রডিউসিং স্টেটস অফ ইন্ডিয়া। তাহলে সুগার কেন কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল ক্রপ। একটা জিনিস মনে রাখবে, সুগার কেন তোমরা কে কে দেখেছো আমি জানি না, সুগার কেন কিন্তু যখন হারভেস্ট করলাম তার খুব তাড়াতাড়ি কাটতে হয়, মানে জুস করে বের করে নিতে হয়, তা নাহলে কিন্তু শুকিয়ে যাবে ডালটা। শুকিয়ে গেলে পরে কিন্তু আর জুস পাবো না আরকি। সেটা যখনই আমরা এটা কাটছি এগ্রিকালচার ল্যান্ড থেকে, আমাদের as early as possible এটাকে কিন্তু জুসটাকে এক্সট্রাকশন করে নেওয়ার কথা আরকি। হলো? এবার দেখো কোন, কোন রিজিয়নে তৈরি হচ্ছে আরকি। বলছে কি টপ 10 সুগার কেন প্রডিউসিং স্টেটস অফ ইন্ডিয়া। এই যে 1 দেখো, তারপরে দেখো চলে আসলো এই যে 2 মহারাষ্ট্র। এরকম করে, করে তোমরা এই ম্যাপটাকে যদি একটু সময় নিয়ে দেখো, এই পজ করে দিয়ে তোমরা সুন্দরভাবে তোমাদের মাথায় সেট হয়ে যাবে। এই যে ৩ নাম্বার, হ্যাঁ? এই যে ৪ নাম্বার। এই সুন্দরভাবে তোমাদের কিন্তু মাথায় সেট হয়ে যাবে যে কোথায়, কোথায় আমাদের সুগার কেন তৈরি হচ্ছে, কেমন পরিমাণ তৈরি হচ্ছে। পরিষ্কার? এরপরে আসছি আমরা নেক্সট টি। চা চিনি হয়ে গেল। এবার আসছে চা। বুঝতেই পারছো। এই টি টাকে আমরা কিন্তু বলছি যে প্লান্টেশন ক্রপ। হ্যাঁ? প্লান্টেশন এগ্রিকালচার। এই যে আমি একটু আগে বলেছিলাম যে একবার যদি আমরা লাগিয়ে নেই, ন্যাচারালি মানে কত বছর চলবে এর কোনো হিসাব নেই। ১০০ বছর, ১৫০ বছর, ২০০ বছর ধরে চলতেই থাকে, চলতেই থাকে। হলো? আচ্ছা, ইন্ডিয়াতে কিন্তু এটা ১ম এ তৈরি হয়নি। ব্রিটিশরা কিন্তু এটা নিয়ে এসেছিল আরকি। হ্যাঁ? তারপরে আস্তে, আস্তে আমরা প্লান্টেশন তৈরি করতে শুরু করলাম। তারপরে এখন তো প্রচুর। এখন তোমরা দেখতে পাবে যে এখন শুধু দার্জিলিং এই হয় না। ইভেন ইসলামপুরে যেটা কি বলে? প্যাডি কাল্টিভেশন হচ্ছে, ধান হচ্ছে, তার পাশেও চা গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে আরকি। তো এটা মেইনলি যেটা ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল ক্লাইমেটে কিন্তু খুব ভালো হয়। সেই সঙ্গে এর জন্য ডিপ ফার্টাইল ওয়েল ড্রেনড সয়েল লাগবে। সয়েলটা একটা অবশ্যই রিচ ইন হিউমাস অ্যান্ড অর্গানিক ম্যাটার থাকতে হবে। ওয়েল ড্রেনড কেন বলছে? দেখো পাহাড়ের ঢাল। পাহাড়ের ঢালে যখন বৃষ্টিটা আসছে, বৃষ্টি আসলো কিন্তু বৃষ্টিটা স্লোপ করে চলে গেল। অর্থাৎ জলটা যেন স্ট্যাগনেন্ট না হয়, এইটাকে আমাদের মাথায় রাখতে হবে। কখনোই যেন জলটা স্ট্যাগনেন্ট না হয়। তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে রিজিয়নটা কোনটা? ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল ক্লাইমেট। সেই সঙ্গে কি লাগবে? ফার্টাইল ওয়েল ড্রেনড সয়েল, রিচ ইন হিউমাস অ্যান্ড অর্গানিক ম্যাটার। হয়েছে? আচ্ছা, এখানে কিন্তু ফ্রস্ট ফ্রি লাগবে। একটা জিনিস বলে রাখো। ফ্রস্ট ফ্রি ক্লাইমেট লাগবে থ্রু আউট দ্যা ইয়ার। আচ্ছা, এটা কিন্তু খুব লেবার ইনটেনসিভ। তোমরা দেখবে যে হাত দিয়ে পাতা তোলা হচ্ছে, গাছটাকে ক্লিন করা হচ্ছে, গাছটা ছাঁটা হচ্ছে, প্রুনিং করা হচ্ছে। এই কাজগুলো কিন্তু সব লেবার দিয়েই করা হয় আরকি। যেহেতু এই সমস্ত রিজিয়নে অ্যাবান্ডান্ট চিপ বাট স্কিলড লেবার পাওয়া যায়। যেকোনো লেবার কিন্তু পারবে না। তারা এই গার্ডেন গুলোতেই থাকছে, এভাবে করছে আরকি। আর মেজর এরিয়া যেটা আমরা বলছি, আসামে সবচেয়ে বেশি হয়। নর্থ বেঙ্গলের মেইনলি দার্জিলিং, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই সঙ্গে তামিলনাড়ু অ্যান্ড কেরালাতে এই টি-টা কিন্তু বেশি হয়। হলো? এবার যদি আমরা ম্যাপের দিকে দেখি, তাহলে কি দেখব? দেখো মেইন টি প্রোডিউসিং স্টেটস গুলো। তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে খানিকক্ষণ দেখবে, তোমাদের মাথায় বসে যাবে। দেখো আসাম এই রিজিয়নটা খুব ডিপ করে দেওয়া আছে। মেক্সিমাম আসামে তৈরি হচ্ছে। তারপরে আসলো কি ওয়েস্ট বেঙ্গলের এই যে নর্থ বেঙ্গল রিজিয়ন দিয়ে চলে আসলো। ওয়েস্ট বেঙ্গল গোটাই দেখাচ্ছে এখানে। বেঙ্গলে প্রচুর প্রোডাকশন হয় সেজন্য আরকি। সেই সঙ্গে দেখো কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এখানে হালকা করে ধরছে আরকি। তো এই স্টেটস গুলোতে মেইনলি চা তৈরি হয়। আর আমাদের গোটা কান্ট্রি কিন্তু খেয়ে যাচ্ছে। শুধু আমরাই না, আমাদের আউটসাইড কান্ট্রি কেও আমরা প্রচুর পরিমাণে চা বা টি সেল করছি। ক্লিয়ার? এরপরে আসছি আমরা আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কফি। বেভারেজ কাপের মধ্যে আসলো কফি। কফিকে আমরা দেখতে পাচ্ছি যে 2008 এ ইন্ডিয়া প্রোডিউসড 2.3% অফ ওয়ার্ল্ড কফি প্রোডাকশন। ওয়ার্ল্ডের 3.2% আমরা প্রোডাকশন করছি। আচ্ছা, ইন্ডিয়ার কফির কোয়ালিটি কিন্তু খুব ভালো। গোটা ওয়ার্ল্ডে এদের ভ্যালু আছে আরকি। হ্যাঁ? মানে অ্যারাবিকা ভ্যারাইটি যেটা আরকি, সেটা ১ম এ ইয়েমেন থেকে আনা হয়েছিল। তারপরে আস্তে, আস্তে আমাদের ক্লাইমেটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। হলো? আচ্ছা। এবার বলছে কোথায় তৈরি হচ্ছে? মেইনলি নীলগিরি হিলস অফ কর্ণাটকা, কেরালা অ্যান্ড তামিলনাড়ু। এই রিজিয়ন গুলোতে
আমাদের কিন্তু মেইনলি কফিটা তৈরি হচ্ছে। আমরা যদি ম্যাপে দেখি, দেখো ম্যাপে কোনখানে হচ্ছে? একদম নিচের দিকে দেখো। এই যে কর্ণাটকা, তামিলনাড়ু, আ এ কেরালা। এই ৩ টা স্টেট কিন্তু মেইন কফি প্রোডিউসিং স্টেটস অফ ইন্ডিয়া। এর মধ্যে পার্টিকুলারলি এই স্টেটসটা সবচেয়ে বেশি হচ্ছে কর্ণাটকা। হলো? এটা হচ্ছে অ্যাজ পার 2019-20 তার রেকর্ড। তোমাদের বইতে যেটা এভেইলেবল আছে আরকি। হলো? তবে সবসময় 19-20 না টিল ডেট এই কর্ণাটকই হচ্ছে হাইয়েস্ট প্রোডিউসার স্টেটস অফ কফি। হয়ে গেল? আচ্ছা, এরপরে আমরা আসছি এগ্রিকালচার রিলেটেড আরেকটু। সেই সঙ্গে আসছে হর্টিকালচার। হর্টিকালচার কি? বলছে 2008 এ ইন্ডিয়া ওয়াজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার কিসের জন্য? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। চায়নার পরেই কিন্তু ইন্ডিয়ার স্থান। যেহেতু ইন্ডিয়া ট্রপিক্যাল কান্ট্রি, তোমরা খুব ভালো করে জানো ইন্ডিয়ার মাঝখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস হচ্ছে। সেই কারণে কিন্তু ইন্ডিয়াতে দারুণভাবে এটা হয়। এবং এটা মেইনলি কোথায় আছে? আচ্ছা, ম্যাঙ্গোস অফ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, অরেঞ্জেস অফ নাগপুর অ্যান্ড চেরাপুঞ্জি রিজিয়ন, ব্যানানা অফ কেরালা, মিজোরাম, ব্যানানা অফ কেরালা, মিজোরাম, মহারাষ্ট্র, তামিলনাড়ু, লিচি অ্যান্ড গুয়াভা অফ উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার, পাইনঅ্যাপেল মেঘালয়া, গ্র্যাপস অফ অন্ধ্রপ্রদেশ। মানে কোন স্টেটে কোনটা বিখ্যাত সেগুলো কিন্তু এখানে আমরা উল্লেখ করছি। এই যে দেখো সুন্দর সমস্ত ভ্যারাইটিস টাইপ অফ ভেজিটেবলস, ফ্লাওয়ার, ফ্রুটস এই সমস্ত পিকচার দেওয়া আছে। তো কোন স্টেটে কোনটা তোমরা কিন্তু ভিডিওটাকে একটু পজ করে নিয়ে একটু ভালো করে দেখবে, মাইন্ড নিয়ে দেখবে যে এগুলোতে কিন্তু তোমাদের মেইন যেটা সমস্যা হচ্ছে এমসিকিউ তে কিন্তু কোন স্টেটে কোনটা অনেক সময় চলে আসে। সেজন্য এটা কিন্তু একটু ভালো করে তোমাদের দেখতে হবে। হলো? এরপরে আসছি আমরা নন ফুড ক্রপ। এতক্ষণ তো ফুড ক্রপ নিয়ে বলছিলাম। এখন আমরা আসছি নন ফুড ক্রপস। নন ফুড ক্রপ এর মধ্যে কি? রাবার। তোমরা ভাবছো রাবার আবার কি কাজে লাগে? তোমাদের অনেকেই সাইকেল চালাও। সাইকেলের টায়ারটা কিসের? টিউবটা কিসের? এই যে ট্রাক, বাস, ট্যাক্সি যে চলছে, চাকাগুলো কিসের? সব রাবার। সেটা রাবারটা কিন্তু একটা মোস্ট ইম্পোর্টেন্ট অ্যান্ড ভাইটাল ইস্যু আমাদের কাছে আরকি। হলো? বলছে এই রাবারটা মোস্টলি ইকুইটোরিয়াল রিজিয়ন দিয়ে তৈরি জন্য ইকুইটোরিয়াল ক্রপ। কিন্তু ইট ইস অলসো গ্রোন ইন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল রিজিয়নেও তৈরি হচ্ছে। তাহলে মেইনলি হচ্ছে ইকুইটোরিয়াল রিজিয়নে তৈরি হওয়ার কথা। কিন্তু এখন ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল রিজিয়নেও তৈরি হচ্ছে। তো এবার রাবারে কিন্তু একটু রেইনফলটা বেশি লাগে। মোর দ্যান 200 সেন্টিমিটার আর টেম্পারেচার অ্যাবাভ 25 ডিগ্রি। তাহলে দেখো এটা কি বলছে আমাদের? ট্রপিক্যাল রিজিয়নের জন্য কিন্তু মোস্ট সুইটেবল। বৃষ্টিও বেশি লাগবে, টেম্পারেচারও বেশি লাগবে। বলছে রাবারটা কিন্তু কমপ্লিটলি ইন্ডাস্ট্রিয়াল ক্রপ। ল্যাটেক্সটা যেটা আসছে পুরো পাঠিয়ে দেওয়া হয় ইন্ডাস্ট্রিতে। সেইখান থেকে কিন্তু আমাদের রাবারটা আসে। মেইন তৈরি হয় কোথায়? তামিলনাড়ু, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, সরি আন্দামান নিকোবর আইল্যান্ড, আর গারো হিলস অফ মেঘালয়। এইসব জায়গাতেই কিন্তু মেইনলি আমাদের এটা তৈরি হচ্ছে। হলো? তাহলে রাবারটা আমরা কি বললাম? কোন রিজিয়নের? আগে মেইন হতো হচ্ছে ইকুইটোরিয়াল ক্রপস, কিন্তু এখন ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল রিজিয়নেও হচ্ছে। আর কোন, কোন স্টেটে টেম্পারেচার, রেইনফল কত লাগবে এইটুক মনে রাখো ব্যাস। এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এরপরে আসছি আমি ফাইবার ক্রপ। ফাইবার ক্রপ এর মধ্যে ১ম যেটা আসবে সেটা হচ্ছে কটন আর জুট। এই জিনিসগুলো কিন্তু আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট অ্যান্ড ভাইটাল জিনিস। দেখো একটা জিনিস, এই যে কটন অ্যান্ড জুট নিয়ে যে আমি বলছি, অ্যা তোমাদেরকে আমি একটা প্রশ্ন চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে, আমি প্রশ্ন করব, চুপচাপ থাকবো, তোমরা উত্তর দিতে পারবে না। একদম খুব কঠিন প্রশ্ন। কেউ বলতে পারবে? আলমারিতে তোমাদের কতগুলো জামা প্যান্ট আছে? কেউ পারবে না। পারার কথাও না, ইভেন আমিও জানি না। তো তার মানে কি? আমি এই গল্পটা কেন বলছি? বলার কারণটা হচ্ছে, দেখো এই কটন থেকে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি,
এখানে কি পরিমাণ লোক এনগেজ হয়ে আছে এটাকে মাথায় রাখতে লাগবে। তো এই ফাইবার ক্রপের মধ্যে যেগুলো আসছে, যে জুট বা হেম্প বা ন্যাচারাল সিল্ক যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে কটন। যেটা আমরা ডেকান রিজিয়নে দেখতে পাচ্ছি আরকি। হ্যাঁ? তো ইন্ডিয়াতে যে কটন তৈরি হয়, ইন্ডিয়ার কটনটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পোর্টেন্ট অ্যান্ড গুড কোয়ালিটির কটন। এটা মাথায় রাখতে লাগবে আরকি। হ্যাঁ? আর ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট হয়েছে আরকি। এবং সেজন্য বলা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে 2nd লার্জেস্ট প্রোডিউসার অফ কটন আফটার চায়না। সবই চায়নার পিছনে আমরা চলছি আরকি। আমাদের পপুলেশন বেশি, লাগে বেশি। ন্যাচারালি আমরা এটার উপরেই জোর দিচ্ছি আরকি। এগ্রিকালচার ফিল্ডের উপর। আচ্ছা, এখানে কি বলছে যে আমরা এ এ cotton grow in drier parts of the black cotton soil মানে ডেকান প্লেটু মানে ড্রায়ার এরিয়া যেগুলো সেখানে কিন্তু ভালো তৈরি হচ্ছে। এখানে হচ্ছে ইট রিকোয়ার্স হাই টেম্পারেচার, হাই রেইনফল অর ইরিগেশন এবং 210 মানে ৭ মাস ফ্রস্ট ফ্রি ডেজ অ্যান্ড ব্রাইট সানশাইন। তাহলে এতগুলো কন্ডিশন লাগছে কটন তৈরির জন্য। এবার এটা কিন্তু আমরা খারিফ ক্রপই বলছি। তো 6 to 8 মান্থস আমাদের এটা লাগে তৈরি করতে আরকি। ধানের যেমন ৪ মাসে ৫ মাসে হয়ে যাচ্ছে। এটা 6 to 8 মান্থস লাগছে আরকি। আর মেজর যে স্টেটস গুলো তোমরা খুব ভালো করে জানো ডেকান রিজিয়নে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি এইসব জায়গাতে কিন্তু আমাদের কটনটা খুব বেশি পরিমাণ হচ্ছে। যেটা কিনা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে। যার জন্য এই যে দেখো আজকে আমাদের এত জামাকাপড় আমাদের কত বেশি পরিমাণ দোকানে পড়ে আছে, গোডাউনে পড়ে আছে, ইন্ডাস্ট্রিতে পড়ে আছে। তাহলে কি পরিমাণ জামাকাপড় আমাদের তৈরি হচ্ছে। এই এত জামাকাপড় তৈরি করতে কত পরিমাণ লোকের দরকার হয়। এত পরিমাণ লোক কিন্তু সবাই ওখানে বসে আছে। কাজকর্ম করছে আরকি অ্যাকচুয়ালি। হলো? এবার যদি আমরা ম্যাপের মধ্যে দেখি, দেখতে পাবে কোথায় কটনটা খুব ভালো হচ্ছে। দেখো এই যে আমি একটু আগে বলছিলাম যে কোন রিজিয়ন মেজর আর মাইনর এই দেখো এই যে গুজরাট, মহারাষ্ট্র সবচেয়ে বেশি গুজরাটে, তারপরে মহারাষ্ট্র, তারপরে তেলেঙ্গানা, তারপরে কর্ণাটকা, রাজস্থান, তারপরে আস্তে অন্যান্য স্টেট গুলো কম বেশি হচ্ছে। কিন্তু মেজর যে পোরশন ডেকান রিজিয়ন এই গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এইসব রিজিয়ন থেকে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে। হলো? আচ্ছা। এরপরে আমরা আসবো হচ্ছে যে অ্যা জুট। দেখো, এই যে জুট তোমরা বুঝতেই পারছো এই আমি এখানেই ম্যাপ করে দিয়েছি যে জুটটা কোথায় সবচেয়ে বেশি পরিমাণ হয়। হলো? আচ্ছা, অ্যা হ্যাঁ, এই যে জুটটা কি বলছে? জুটটা গোল্ডেন ফাইবার বলা হয় এটাকে। জুটকে বলা হচ্ছে গোল্ডেন ফাইবার। এটা হচ্ছে ওয়েল ড্রেইনড ফার্টাইল সয়েল এর মধ্যে কিন্তু এটা তৈরি ফ্ল্যাট প্লেন এর মধ্যে এটা মেইনলি তৈরি হয়। এখানে হাই টেম্পারেচার লাগবে এবং রেইনফলটাও অনেক বেশি পরিমাণ লাগে। মোস্টলি তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা আর মেঘালয়া। এই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি পরিমাণ তৈরি হয়। আর জুটটা আমাদের কি কাজে লাগে? মোস্টলি গানি ব্যাগ, চটের ব্যাগ বা এই যে বস্তা যেগুলো বলে আরকি। ধান, চাল, গম এই সমস্ত রাখা হয়। তারপরে ম্যাট তৈরি করা হয়, রোপ তৈরি করা হয়। তারপরে যে আমাদের আর্মিসদের প্রচুর পরিমাণে লাগে ভ্যারাইটি প্রোডাক্টস তৈরি করতে। জুটের ইম্পোর্টেন্সটা কিন্তু একদম মিনিমাইজ করা যাবে না। এবার তোমরা এই ম্যাপটার মধ্যে একটু জুম করে বড় করে দেখে নেবে। তাহলে বুঝতে পারবে যে কোন জায়গাতে মেইনলি তৈরি হচ্ছে। এই যে সবচেয়ে বেশি তৈরি হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল। তারপরে আসছে আসাম, এই যে তারপরে বিহার, উড়িষ্যাতেও কিছুটা পরিমাণ তৈরি হচ্ছে। এই যে অন্ধ্রাতেও তৈরি হচ্ছে। এরকম করে এইটুকু এই কোণা দিয়ে মানে অর্থাৎ ওয়াটার বডিজ এর পাশ দিয়ে কিন্তু মোস্টলি তৈরি হচ্ছে এটা আরকি। হয়ে গেল? এরপরে আসছি আমরা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম। এই যে এগ্রিকালচার হচ্ছে, এই এগ্রিকালচারকে যদি আমরা রিফর্ম না করি, তাহলে তো আমরা ইমপ্রুভমেন্ট পাবো না। সেইজন্য যেহেতু আমাদের 60% এর বেশি পিপলকে লাইভলিহুড দিচ্ছে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, সেখানে আমাদের কিছু রিফর্ম নিয়ে আসতে লাগবে। তাহলে আমরা যদি কিছু টেকনিক্যাল আর ইনস্টিটিউশনাল রিফর্ম নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের ইমপ্রুভমেন্টটা অনেক বেশি হবে। দেখো, তোমরা খুব ভালো করেই জানো যে আমরা
জমিনদারি সিস্টেম অ্যাবলিশ করে দিয়েছি ল্যান্ড রিফর্মের মাধ্যমে। এটা কিন্তু একটা ইনস্টিটিউশনাল রিফর্ম। সেরকম আমরা এই স্মল কনসলিডেশন অফ হোল্ডিংস, cooperation and abolition of জমিনদারি, all these are the parts of our institutional reform, যাতে কিনা মেজর পোর্শন পিপুলকে সুবিধা দেওয়া যায়। এবং এইটাকে মাথায় রেখে কিন্তু আমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে আমরা এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের উপর সবচেয়ে বেশি অ্যাটেনশন দিয়েছিলাম, যে এগ্রিকালচার যদি ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমাদের দেশ অনেক বেশি প্রোগ্রেস করে ফেলবে। এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা ইন্ডাস্ট্রির উপর জোর দেই, কিন্তু ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কিন্তু আমাদের একটা বেস তৈরি করে দিয়েছিল এগ্রিকালচারের ক্ষেত্রে আর কি। আচ্ছা, এবার আমরা আসছি কি, যে আস্তে আস্তে আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট হওয়ার পর আমরা দেখলাম কি, যে 1980s এবং 90s এর দিক থেকে গভর্নমেন্ট অনেকভাবে ভাবতে শুরু করলো যে এই আমরা ইনস্টিটিউশনাল অ্যান্ড টেকনিক্যাল কি কি রিফর্ম নিয়ে আসলে পরে আমাদের ইমপ্রুভমেন্টটা বেশি আসবে। আমরা কি করলাম, ফার্স্ট করলাম ক্রপ ইন্স্যুরেন্স। কিসের এগেনস্টে? বলছে ড্রাউট বা ফ্লাড বা সাইক্লোন বা ফায়ার এগুলো যে হয় বা ডিজিজ হয়, এগুলোর থেকে আমরা ক্রপ ইন্স্যুরেন্স করব। ইন্স্যুরেন্সটা কি? যেমন ধরো একটা এক্সাম্পল দিই, একজন ফার্মার, তার হয়তো 5 বিঘা জমি আছে, সে হয়তো রাইস প্রোডাকশন করছে, সে জানে আমার 5 কুইন্টাল বা 10 কুইন্টাল আমার রাইস হবে আর কি। অল অফ এ সাডেন ফ্লাড হয়ে গেল বা ড্রাউট হয়ে গেল বা এনি প্রবলেম অ্যারাইজ করলো, তার ক্রপসটা শেষ হয়ে গেল। তাকে হয়তো বলা হয়েছে তোমার 5 বিঘা জমি, তুমি 500 টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে জমা দাও। সে জানে আমার যদি 10 কুইন্টাল ধান হয় তাহলে কিন্তু আমি অন্তত 30,000 টাকা পেয়ে যাব, 30 বা 40,000 টাকা পেয়ে যাব। এবার দেখা গেল কিছুই হলো না, নো প্রবলেম, ধান উঠলো, কেটে বিক্রি করে দিল। কিন্তু যদি প্রবলেম অ্যারাইজ করে তাহলে কিন্তু সে যখন ইন্স্যুরেন্স কোম্পানিকে গিয়ে বলবে, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ডিউ টাইমে ওকে ওই পেমেন্টটা করে দিবে। তাহলে তার যে ক্রপসটা হলো না তার কিন্তু নিজস্ব কোনো অসুবিধা হলো না। দিস ইজ কল্ড ক্রপ ইন্স্যুরেন্স। সেটা এছাড়া আমরা কি করলাম, বিভিন্ন গ্রামে আমরা গ্রামীণ ব্যাংকস বা কোঅপারেটিভ সোসাইটিস বা ব্যাংকস বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বসাতে শুরু করলাম, যাতে কিনা রুরাল পিপুলরা ইজিতে লোনটা পেতে পারে। কারণ কি, তারা তো পুয়ার পিপুল, তাদের কিন্তু এই এগ্রিকালচারের জন্য সোয়িং টাইমে অনেক বেশি পরিমাণ লোনের দরকার হয়। এবার এরা কি করে, ওই যে যেটা বলে গ্রামের যারা টাকা ধার দেয় আর কি, রুরাল মানি লেন্ডার্স, তো এদের কাছ থেকে ধার নেয়, এরা অনেক বেশি হাই রেট চার্জ করে। এবার ওরা বোঝে আমরা পড়াশোনা জানি না, ব্যাংকে যাব সমস্যা আছে, ব্যাংকে শহরে যেতে গেলে 1-2 দিন নষ্ট হয়ে যাবে, থাক এর কাছ থেকে নিয়ে নিচ্ছি। তো এদেরকে সেভ করার জন্য গভর্নমেন্ট কিন্তু ভ্যারাইটিস এরিয়াতে, রুরাল এরিয়াতে, একদম রিমোট কর্নারে গ্রামীণ ব্যাংক তৈরি করছে, কোঅপারেটিভ সোসাইটিস তৈরি করছে, বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চেস বসাচ্ছে, যাতে কিনা ফার্মারদেরকে লো রেট অফ ইন্টারেস্টে ইজি লোন ফেসিলিটিস প্রোভাইড করতে পারে। বিকজ India is a welfare nation and our prime objective is to carry out the welfare, and which can start from the land or agriculture sector। সেই কারণে হলো। এরপরে আমরা আরো কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম করলাম কি, প্রথমে বলছে যে কিষাণ ক্রেডিট কার্ড, পেইস পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিমস, এগুলো কিন্তু আমরা তৈরি করছি। কিষাণ ক্রেডিট কার্ডটা কি? যেমন ধরো তোমাদের বাড়িতে বাবাদের কাছে তোমাদের এটিএম কার্ড তোমরা দেখতে পাও, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তোমরা দেখতে পাও আর কি। তো এই যে কার্ডগুলো যে তৈরি হচ্ছে, এই কার্ডগুলো কিন্তু আমরা অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা ইউজ করছি। সেরকমই কিষানদের জন্য কিন্তু আমরা ক্রেডিট কার্ড দিচ্ছি, অর্থাৎ তোমরা বাকিতে নিতে পারো, অর্থাৎ যখন তোমাদের ক্রপস তৈরি হবে তখন তোমরা শোধ দিও। সেরকম পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিমস, অর্থাৎ ফার্মার যারা আছে তারা কাজ করতে করতে মারা গেল, তারা তার ফ্যামিলিকে লুক আফটার করবে কে? ঠিক আছে, তোমাকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দিয়ে দেবো। এরকম ভ্যারাইটি অফ স্কিমস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস করেছে, যাতে কিনা এদেরকে সাপোর্ট করা যায়। আরেকটা জিনিস তোমরা দেখবে, মিনিমাম সাপোর্ট প্রাইস। এই মিনিমাম সাপোর্ট প্রাইস জিনিসটা কি? অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আগে থেকেই ওদেরকে বলে দিবে, এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিল তোমরা যারা এই ক্রপস প্রোডাকশন করছো, যদি বাইরে তোমরা বিক্রি করতে না পারো, নো ইস্যু, আমি তোমাদের কাছ থেকে কিনে নেব মিনিমাম এই প্রাইস দিয়ে। এই যে একটা মৌখিক অ্যাসিওরেন্স, মানে রিটেন অ্যাসিওরেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে, তাহলে ফার্মাররা বুঝলো যে আমরা কিন্তু দালালদের কাছে ফেঁসে যাব না, আমাদের কাছে কেউ না কিনলে গভর্নমেন্ট তো কিনবেই।
এই অ্যাসুরেন্সের রেসপেক্টে কিন্তু ওরা দারুণভাবে কাজগুলো করতে থাকে। হলো, these are institutional and technical reforms introduced by the government of India for providing adequate support to the farmers, because government of India is very much well aware that unless or until we can improve our agricultural sector, we cannot enhance our economy, we cannot strengthen our industrial backbone, etc., etc. Variety of reasons are there, because by exporting agricultural products we can earn plenty of foreign exchanges. That's why government of India is paying more and more attention towards agricultural sector. এরপরে আসি আমরা, এই যে গভর্নমেন্টে এত কাজকর্ম হচ্ছে, আমরা কি সুযোগ সুবিধা পাচ্ছি, অর্থাৎ কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু দ্য ন্যাশনাল ইকোনমি, এমপ্লয়মেন্ট অ্যান্ড আউটপুট। কি কি এগ্রিকালচার দিচ্ছে? প্রথম যেটা বলছে, ইট প্রোভাইডস এমপ্লয়মেন্ট টু ওভার 50% অফ ওয়ার্কিং পপুলেশন অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ 50% পিপুল কিন্তু আমাদের এই এগ্রিকালচারের সঙ্গে, কাজের সঙ্গে যুক্ত আর কি। ইট কন্ট্রিবিউটস টু মোর দ্যান 10% অফ জিডিপি, টোটাল জিডিপির মোর দ্যান 10% আমাদের এগ্রিকালচার সেক্টর প্রোভাইড করছে। ইট প্রোভাইডস র মেটেরিয়ালস টু ইন্ডাস্ট্রিজ। ইট ইজ আ মেজর কনজিউমার সেক্টর লাইক সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। বলছে এগ্রিকালচার কন্ট্রিবিউটস অ্যারাউন্ড 15% গ্রস ভ্যালু অ্যাডেড ইন দ্য টোটাল ইকোনমি অ্যান্ড হ্যাজ বিন গ্রোয়িং অ্যাট 4.3% during the last 6 years। তাহলে বোঝো। আর কি বলছে, ইট প্রোভাইডস র মেটেরিয়ালস টু দ্য ইন্ডাস্ট্রি, তোমরা একটু আগে বললাম সেটা আর কি। ইন্ডিয়া আর্নস ফরেন এক্সচেঞ্জেস বাই এক্সপোর্টিং এগ্রিকালচারাল প্রোডাক্টস। আমি কিছু আগে তোমাদের বলছিলাম সেটা, যে আমরা পালসেস, ফিট, কটন, এই সমস্ত টাইপ জিনিস বিক্রি করে প্রচুর 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 পরিমাণে আমরা ফরেন কারেন্সি কিন্তু আনতে পারছি। ইট ইজ দ্য ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ আওয়ার এগ্রিকালচারাল সেক্টর। আচ্ছা, কিন্তু আমরা দেখতে পাই ফার্মাররা কিছু কিছু প্রবলেমও ফেস করে। কি কি? মেইন যে প্রবলেম, স্মল অ্যান্ড ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হোল্ডিং, ল্যাক অফ মার্কেটিং অ্যান্ড স্টোরেজ। প্রোডাকশন তৈরি হয়ে গেল, কিন্তু আমরা কোথায় রাখবো জানি না, সেখানে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করি এগুলোকে সেল করে দেওয়ার, আমাদের লস হলেও আমরা এটাকে সেল করে দেওয়ার চেষ্টা করি। কি? পোর অ্যাডাপশন মেকানাইজেশন, আমাদের হারভেস্ট করার প্রপার ওয়েটা ঠিকঠাক মেশিন ওয়েতে নেই আর কি। ক্রেডিট অ্যাভেলেবিলিটি, আমাদের কাছে কিন্তু সবসময় আমরা ক্রেডিট পাই না, টাকা পাই না, যে আমরা টাইম মতন যে ইয়ে করব, যে আমরা এইচওআইভি বা সিনথেটিক ফার্টিলাইজার বা এইচওআইভি সিডস এগুলো নিয়ে আসবো, নিয়ে এসে কিন্তু আমরা এগুলো লাগাতে পারি না। তারপরে কি? পুয়ার ইরিগেশন ফেসিলিটিস, খুব দুঃখের বিষয়, আমরা 75 ইয়ার্স পার করে এসেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত 100% এরিয়াতে কিন্তু আমরা দিতে পারিনি ইরিগেশন ফেসিলিটিস। তারপরে কি হচ্ছে, সয়েল ফার্টিলিটি ডিপ্লিশন, আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু গোটা কান্ট্রিতে সয়েল টেস্টিং ল্যাবরেটরি অ্যাভেলেবল নেই, যার জন্য অনেক জায়গাতে সয়েল খারাপ হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে, সে অনুযায়ী আমরা ট্রিটমেন্টও করতে পারছি না আর কি। তারপরে কি হচ্ছে, ইনঅ্যাডিকুয়েট অ্যাক্সেস টু ক্রপ ইন্স্যুরেন্স স্কিমস, অর্থাৎ আমি যে তোমাদের ক্রপ ইন্স্যুরেন্স বিষয়টা নিয়ে বলছিলাম আর কি, এটা কিন্তু গ্রামের লোকজন সবাই জানেই না, সেজন্য তারা কিন্তু এটাকে অ্যাফোর্ড করতে পারে না। দিস আর দ্য প্রবলেমস ফেসড বাই আওয়ার এগ্রিকালচার। এরকম আরো অনেক প্রবলেম আছে, আমি তো কয়েকটা প্রবলেম বললাম আর কি, এরকম আরো অনেক প্রবলেম আছে যে সমস্ত ফার্মাররা আমাদের ফেস করছে। এরপরে আমরা বলছি কিছু যদি মেজার্স নিতে পারি, যে মেজার্সের মাধ্যমে আমরা ফার্মিংটাকে ইমপ্রুভ করতে পারবো। কি সেই মেজার্স? প্রথম বলছে স্ট্রেনথেনিং দ্য ইনপুট ডেলিভারি সিস্টেম, অর্থাৎ ডেলিভারি সিস্টেমটাকে আমাদেরকে স্ট্রং করতে হবে। কি? র্যাপিড এক্সপ্যানশন অফ ইরিগেশন ফেসিলিটিস, আমরা যত বেশি পরিমাণ ইরিগেশন দিতে পারবো গোটা কান্ট্রি ওয়াইড, তত বেশি কিন্তু আমাদের ক্রপসটা প্রোডাকশন হবে। তার কারণটা কি? দেখো, ভেরি সিম্পল জিনিস, আমরা যারা মনসুন ডিপেন্ডেন্ট, কান্ট্রির বিভিন্ন জায়গাতে যখন মনসুন ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ছি। কিন্তু যদি আমরা ইরিগেশন ফেসিলিটিস অ্যাভেলেবল করতে পারি, তাহলে কিন্তু টুয়াইস অর থ্রাইস আমরা কিন্তু এগ্রিকালচারটা করতে পারবো। আর কি? ইউজিং ডাইভার্স টেকনোলজিস ইন দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার সেক্টর, আমাদের কাছে ফরেন থেকে অনেক টেকনোলজিস আসছে,
কিন্তু আমরা সেগুলোকে ইউজ করতে পারছি না ডিউ টু ইগনোরেন্স অর আনঅ্যাভেলেবিলিটি। তাহলে আমরা যদি এগুলোকে এক্সপ্যানশন করি তাহলে কিন্তু আমাদের এগ্রিকালচারটা ইমপ্রুভ হতে পারে। আর কি, ইনভেস্টিং দ্য রুরাল ইনফ্রাস্ট্রাকচারাল সেক্টর, অর্থাৎ আমাদের গভর্নমেন্টকে ইনভেস্ট করতে হবে যাতে কিনা রুরাল ইনফ্রাস্ট্রাকচারাল টাকে ডেভেলপমেন্ট করতে পারি। যেমন ধরো ট্র্যাক্টর ফেসিলিটিস, ইরিগেশন ফেসিলিটিস, ব্যাংক ফেসিলিটিস, এরকম টাইপের কিছু ফেসিলিটিস প্রোভাইড করতে হবে। আর কি, টু মেক ম্যাক্সিমাম ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার সেক্টর। আমরা যত বেশি এদেরকে এই সম্পর্কে ইনফরমেশন দিতে পারবো, যত বেশি কমিউনিকেট করতে পারবো, তত কিন্তু এদের ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি আসবে। আর কি, টু ডেভেলপ ক্যাপাসিটি বিল্ডিং অফ ইন্ডিয়ান ফার্মার, এটা মানে লাস্ট বাট নট দ্য লিস্ট এবং ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এটা, যে ফার্মারদের ক্যাপাসিটি বিল্ডিংটা অনেক বেশি হাই করতে হবে। যদি আমরা ক্যাপাসিটি বিল্ডিংটাকে হাই করি, অর্থাৎ ফার্মারদের কাল্টিভেশনের ক্যাপাসিটিটা যদি আমরা রেইজ করে দিতে পারি, তাহলে কিন্তু তাদের প্রোডাকশন ক্যাপাসিটি অনেকটাই বেড়ে যাবে। এবং সেটা কি করে করব? বাই মিনস অফ এডুকেশন অর বাই ইউজিং ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া, আমরা কিন্তু এই ক্যাপাসিটি বিল্ডিংটা করতে পারি। তো এইভাবে আমরা শুধু প্রবলেম বললেই হবে না, আমাদের সলিউশনটাও বলতে হবে যাতে কিনা আমরা ঠিকঠাক করতে পারি আর কি। তো তোমাদের বইতে আরেকটা আছে গ্লোবালাইজেশন ইন এগ্রিকালচার, ওই জায়গাটা কিন্তু ডিলিটেড পোর্শন, সেখানে আমি ওই জায়গাটা হাত দিলাম না আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের এগ্রিকালচার চ্যাপ্টারের ইন ব্রিফ। আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আশা করব যে তোমাদের চ্যাপ্টারটা ঠিকঠাক লেগেছে। আবার বলবো, আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, থ্যাংক ইউ।